এই শোনো না, আমাদের অন্ধবিশ্বাস চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করে দাও। আর অল্প কিছু সাবস্ক্রাইবার হলে 1 লক্ষ পরিবার হবে। সবাই প্লিজ সাবস্ক্রাইব এবং বেশি বেশি শেয়ার করে দাও প্লিজ। ছোট বউ, যাও তো তিতলির কাছে, ওর কাছেই থাকো, নিচে আসার প্রয়োজন নেই। জি ভাই, যাচ্ছি। রীতা দেরি করে না, ভাসুরের আদর্শে উপরে চলে আসেন। তুমি এত সাহস পেলে কি করে রায়েদ? আমি তোমাকে এই শিক্ষা দিয়ে বড় করেছি। আমি জানতাম আমার বড় ছেলে এমন কোনো কাজই করতে পারে না যাতে আমার মাথায় হেট হয়। অন্ধবিশ্বাস ছিল আমার, অথচ তুমি কথার দাম, আমার সম্মান সব সব শেষ করে দিলে। আমি কখনো বড় ভাই এর সাথে কথা বলতে পারবো না, আমার শ্বশুর শাশুড়ির সামনে পর্যন্ত যেতে পারবো না। কোন সাহসে তুমি এমনটা করলে? আনসার মি রায়েদ। শেষের কথাটা বলতে বলতে নীরার গলা আরো উঁচু হয়ে গেল। এক প্রকার চিল্লিয়ে তিনি বললেন, সেদিনের পর আরো 3 দিন 4 দিন কেটে গেছে। কালকে সকালেই সবাই শহরে চলে এসেছে। এই 4 দিনে নীরা একদম নিশ্চুপ হয়ে গিয়েছিলেন। একটা কথাও স্বামী সন্তানদের সাথে বলেননি। অধিক সুখ পেয়েছেন তিনি। রাত চুপ করে দাঁড়িয়ে মায়ের কথা শুনছিল। নীরা থামতে এসে নীরাকে ধরতে গেলে নীরা হাত উঁচিয়ে থামিয়ে দেয় ওকে। এক চুল পরিমাণও আমার দিকে আসবে না তুমি। মম, ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। এমন অবুঝের মতো করছো কেন? প্লিজ কাম ডাউন, উত্তেজিত হয়ে না। আমি অবুঝের মতো কথা বলছি? আমি কয় বছরের প্রেম তোমার? 10, 11 না 12 বছরের, না কি 15 বছরের বলো? আগে তুমি শান্ত হও, বসো এখানে, আমি সব বুঝিয়ে বলছি। তোমার কাছ থেকে আর আমার কিছু বোঝার নেই, যা বলছি তার উত্তর দাও। আচ্ছা আমি বলছি, তুমি শান্ত হও। 3.5 বছরের মম, সে যদি খুব ভালো মেয়ে, তুমি শান্ত মাথায় সব ভাবো। নীরার আগে হিতাহিত জ্ঞান হারিয়ে ফেললেন। কি করবে না করবে বুঝে উঠতে পারলেন না। 3 বছরের? আর তিতলি তার জীবনে আরো 8 বছর আগে এসেছে। তাহলে দোষটা এখানে কার? মুহূর্তেই ওনার মনে হলো ছেলের গালে কষে একটা থাপ্পড় মারতে। আমি বিশ্বাস করতে পারছি না রায়েদ, মাত্র 3 বছর। আর তিতলির সাথে তোমার বিয়ের কথা আমি তোমাকে বলেছি আরও 8 বছর আগে। আমি তোমার কাছ থেকে এমনটা আশা করিনি। আর যদি আমার ইয়ান এটা করতো আমি মেনে নিতাম, কিন্তু তুমি। অসহায় কণ্ঠে নীরার কণ্ঠ এবার অনেকটা অসহায় লাগলো। রায়াত এগিয়ে গিয়ে নীরার হাত ধরতে ঝাড়ি মেরে সরে দিল নীরা রায়াতের হাত। রায়াতের দৃষ্টিও কেমন অসহায় হয়ে গেল। মম, আমি তো জানতাম তুমি আমাকে সব থেকে বেশি বোঝো। আজ কেন এমন করছো? আমার দোষটা কোথায়? আমি কাকে নিয়ে সুখে থাকবো, কাকে ভালো লাগে, সম্পূর্ণটা তো আমার উপর ডিপেন্ড করে। আমার সুখটা কি তোমার কাছে বেশি ইম্পর্টেন্ট না? নীরা যেন আবারও ক্ষুদ্র হলো। ছাটিয়ে একটা চর যদি তোমাকে মারতে পারতাম, হয়তো আমার খায়েশ মিটত। তোমার কোনো ধারণা আছে কি বলছো? তোমার দোষটা কোথায় জানতে চাচ্ছ? কোথায় নেই তোমার দোষ? 7-8 বছর ধরে যে তোমাকে বলে আসছি, তুমি কখনো আমাকে বলছো এটা সম্ভব না, এটা বাদ দিলাম। তোমাকে যে তিতলির সম্পর্কে এত কথা বলছি, তুমি কি কখনো আমার কথা শোনোনি? এটাও তুচ্ছ, এটাও বাদ দিলাম। তাহলে 3 বছর ধরে যে প্রেম করছো, কেন তুমি জানতে না আজকের পরিস্থিতি আসবে? আমরা তোমার দাদু, দিদা, বড় চাচু, বড় চাচি আর সবাইকে কথা দিয়ে এসেছি তোমার সাথে তিতলির বিয়ে হবে। রায়েত, তুমি এটা জানতে, খুব ভালো করে জানতে। আমাদের সিদ্ধান্ত তোমার সিদ্ধান্ত মনে হয় না? তো খারাপ কাউকে বেছেছি তোমার জন্য আমরা? 2 বছর আগে বলতে তাও সামলে নিতাম। তিতলি মেয়েটাও জানে তুমি তার স্বামী হবে। মেয়েটাকে সেদিনের পর আমি ঘর থেকে বেরোতে দেখিনি, এরপরও বলছো তোমার দোষ নেই কোথাও। তুমি ওই বাড়ির সবার মনে আঘাত করেছো, মেয়েটার মন ভেঙেছো। তুমি কি ভেবেছো সবাইকে কষ্ট দিয়ে তুমি সুখে থাকবে? আমি কারোর সামনে যেতে পারছি না। ওই মেয়েকে আমি মানব না কখনো, আমার বাড়িতে তার জায়গা নেই। কথাগুলো বলতে বলতে উত্তেজিত হয়ে পড়ে নীরা। জোরে জোরে শ্বাস নিতে নিতে বিছানায় বসে পড়ে। হাঁসফাঁস লাগছে তার। রাত মায়ের অবস্থা দেখে বেডসাইড টেবিল থেকে পানির গ্লাস নিয়ে আসে। নীরার সামনে ধরতেই তিনি সেই অবস্থায় গ্লাসটা ধাক্কা দিয়ে ফেলে দেয়। কাচের গ্লাস সাদা টাইলসের উপর পড়তেই ঝনঝন করে ভেঙে ছড়িয়ে যায় চারদিকে। দরজা খোলাই ছিল। বাড়িতে তখন সবাই ছিল। সকাল হাওয়ায় সবাই আছে। বাহির থেকে কথা শোনা গেলেও কেউ আসেনি।
তবে কিছু ভাঙার শব্দে ইয়ান চলে আসে। নীরার এমন অবস্থা দেখে গম্ভীর উচ্চস্বরে জুলেখা খালাকে ডাকে। খালা, পানি নিয়ে আসেন জলদি। এগিয়ে এসে নীরাকে ধরে। নীরার প্রচন্ড কষ্ট হচ্ছে, কিন্তু রায়াতকে কাছেও ঘেঁষতে দিচ্ছে না। মম প্লিজ, তুমি অসুস্থ হয়ে পড়ছো, এখন জেদ করো না, আমাকে দেখতে দাও। এবার ইয়ান রায়াতকে থামিয়ে দিল। সে সামনে নিবে বুঝিয়ে দিল চোখের ইশারায়। জুলেখা খালা ইয়ানের উচ্চস্বর শুনে তড়িঘড়ি করে পানি নিয়ে ছুটে আসলেন। রায়াদের ঘরের সামনে এসে বুঝতে পারলেন এই ঘরে রয়েছে ওরা। ভেতরে ঢুকে এমন অবস্থা দেখে তিনি অবাক হয়ে গেলেন। কাল ওদের ফিরে আসার পর কারোর আচরণ তার ভালো লাগেনি। সবার মাঝে গুমট ভাব অধিক ছিল। তিনি আগে কিছু জিজ্ঞাসা করেননি, নিরানিজ থেকে তাকে বলবে। সে নিজেও এখন এ বাড়ির একজন হয়ে গেছে। তবে তার ভালো লাগছিল না নীরাকে এমনভাবে দেখে। সবসময় হাসি খুশি মানুষটা এভাবে কেন যে ছিল। ইয়ান বাবা, আবার কি হয়েছে? ইয়ানের দিকে পানির গ্লাস এগিয়ে দিয়ে বললেন জুলেখা খালা। ইয়ান গ্লাসটা হাতে নিয়ে নীরাকে পানি খাওয়ালো আগে। অতঃপর ফের জুলেখা খালার হাতে গ্লাসটা দিয়ে বলল, একটু অসুস্থ হয়ে পড়েছে, আপনি আমার সাথে আসুন। নীরাকে নিয়ে রুম থেকে বেরিয়ে আসলো ইয়ান। নীরার রুমে নিয়ে তাকে শুয়ে দিল। নীরা কথা বলতে চাইলে ইয়ান থামিয়ে দিল তাকে। শুয়ে থাকো, কথা বলবে না এখন। জুলেখা খালার দিকে তাকে বলল, খাবারটা রুমে নিয়ে আসুন খালা। জুলেখা খালা বুঝে গেলেন নীরার খাবার আনতে বলছে ইয়ান। তিনি সাই দিয়ে আবার চলে গেলেন রুম থেকে। দরজার সম্মুখে এসে দাঁড়ালো রায়াত। ধীর পায়ে ভেতরে আসলো। তার হাতে ডাক্তারি কিছু জিনিস। নীরার পাশে বসে সব বিছানায় রাখলো সে। নীরার হাত ধরতে গেলে তিনি আবারও হাত সরিয়ে নেয় এবং মুখ ঘুরিয়ে অন্যদিকে তাকায়। তার কাছে অন্যায় যে করেছে তো সেটা নিজের ছেলেরা হলে আরো বেশি প্রভাব পড়বে তাদের উপর। মম, প্রেশার চেক করতে দাও। কথাটা ইয়ান বলল। রায়াদের দিকে তাকিয়ে চোখের ইশারায় জোর করে চেক করতে বলল। রায়াত বুঝলো ইয়ানের চোখের ইশারা। জোর করে সে নীরার প্রেশার চেক করলো। তারপর একটা ইনজেকশন পুশ করলো। নীরার মেডিসিন বক্স থেকে ওষুধ বের করে বেডসাইড টেবিলে রেখে দিল। নিঃশব্দে সব করে গেল সে। আর ইয়ান ট্রাউজারের পকেটে হাত গুজে দাঁড়িয়ে সব দেখল। 10 মিনিট পর জুলেখা খালা খাবার নিয়ে আসলেন। ইয়ান নিজেই নীরাকে খাইয়ে দিল, সাথে ওষুধও। নীরা এতক্ষণে চুপ হয়ে গেছে। বালিশের সাথে হেলান দিয়ে চোখ বন্ধ করে আছেন তিনি। রাশেদ খান বাড়িতে নেই। সকাল সকাল কোথাও একটা বেরিয়েছেন। এখন যেতে পারো ইয়ান, আমি বেটার ফিল করছি। আপাতত একা থাকবো, যাও। আগের মতো থেকে শান্ত কণ্ঠে বললেন নীরা। কেউ কিছু বলল না। সবাই শব্দহীন রুম থেকে বেরিয়ে পড়ল। বাড়িতে কিছু তো হয়েছে, সেটা পরে সেদিন বাড়িতে এসে বুঝেছে। কিন্তু কি হয়েছে সেটা বুঝতে পারছে না। সেদিন বাড়িতে এসে দেখে নিচে কেউ নেই। হাঁক ছেড়ে মাকে ডাকলেও সাড়া পেল না। প্রথমে সে ভেবেছিল হয়তো সকাল সকাল বেরিয়ে যাওয়াই রাগ করে মা কথা বলছে না। তার ডাকে নিতু কোত্থেকে যেন আসলো। তাকে দেখে খেয়ে নিতে বলল অনেক বেলা হয়েছে বলে। সে নিতুকে জিজ্ঞেস করলো। তার হাতে তখন বকুল ফুলের মালা। কথাটা বলতে বলতে সে নিতুর পেছনে এসে দাঁড়ায়। নিতুর মাথা থেকে ওড়না ফেলে খোপা করা চুলে বড় বকুল ফুলের মালাটা পেঁচিয়ে বলল, যাও ভাইয়াকে দেখে এসো বৌমনি। তোমার জন্যই আজ বুড়িমার বাড়িতে গিয়ে মালা গেঁথে তারপর এসছি। নিতুর ভালোই লাগে, কিন্তু বাড়ির পরিবেশ তো ভালো নেই। তারপরও পরীর মন যেন না খারাপ হয়, তাই মিষ্টি হাসি দেয়। মাথায় আবার ঘুমটা টেনে পরীকে খাওয়ার জন্য তাড়া দেয়। তিতলি দিকে কলেজে গেছে, কিন্তু কাল বলেছিল যাবে না। তিতলি আছে উপরে, যায়নি কলেজে। তুমি আগে খেতে বসো তো, ছোর মা কিন্তু বকবে। ও মা কোথায়? ওরে আছে, আসার আগে খেয়ে নাও, তাহলে বকবে না। পরে আর কথা বাড়ায় না, জলদি জলদি খেয়ে নেয়। আচ্ছা বৌমনি, বাড়িতে কেউ নেই? সবাই কি আবার হসপিটালে গেছে? বড় মাকেও তো দেখছি না। খাওয়া শেষে পরে জিজ্ঞেস করে, সবাই সবার ঘরে আছে পরি, তুমি চলো আমার সাথে উপরে। ঘন্টার পর ঘন্টা কাটে, কিন্তু পরে সবার মাঝে গুমট ভাব দেখে, যেন সবাই চেঞ্জ হয়ে গেছে। নিতুকে প্রশ্ন করলে পায় না। দুপুর গড়িয়ে যায়, তবু তিতলির দেখা না পেয়ে সে তিতলির ঘরের সামনে যায়। রিতা সে তিতলির সাথে কি কথা বলছিল তা শুধু তিতলি আর রিতাই জানে। রিতা কাউকে কিছুই বলেনি। তিতলির ঘরে এসে দেখে তিতলি চুপচাপ বিছানায় উদাস হয়ে বসে আছে। পরে এসে ধপাস করে তিতলির সামনে বসলো। তিতলি একবার চাইলো না পুরীর দিকে।
জানালা দিয়ে শূন্যে তাকিয়ে থাকলো। পরি মাথা চুলকালো। তিতলি তার দিকে তাকালো না কেন? রাগ করেছে? তিতলিদি, তুমি আমার উপর রাগ করেছো? বাড়ি এসে সকাল থেকে তোমার দেখা নেই। আমি তো বৌমনির জন্য বকুল ফুলের মালা আনতে গিয়েছিলাম। তিতলি সারার পাওয়া যায় না। পরি কপালে ভাঁজ ফেলে তিতলির হাত ধরে ডাকলো। দি, কথা বলছো না কেন? রাগ করছো কেন? তিতলি কিছুটা চমকে তাকালো পরীর দিকে। পরি অবাক হলো। ভালো মতো তিতলির মুখ দেখলো। সাদা ফর্সা মুখটা কেমন লাল হয়ে আছে, নাকের ডগা সহ চোখও লাল। তিতলিদি, তোমার নাকের ডগা লাল কেন? মুখ কেন লাল? অ্যালার্জি বেড়েছে। তিতলির ক্ষীণ কণ্ঠ। পরি চোখ বড় বড় করে ফেললো। তিতলির দু গালে হাত দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে দেখলো। ও মা, কিভাবে অ্যালার্জি বের হলো? পরি, ভালো লাগছে না, তুই যা এখন। পরি মুখ ফুলিয়ে বসে থাকলো, গেল না, কথা বলল না। তিতলির পাশে খাটে হেলান দিয়ে বসলো। মাঝে মাঝে মাথা হেলিয়ে ইনোসেন্ট মুখ করে উকি দিচ্ছে তিতলির মুখপানে। কিন্তু অন্য সময় হলে তো তিতলি হেসে দিত, আজ হাসলো না। ঘন্টা খানিক থেকেও ধৈর্য হয়ে গেল। তিতলিকে বারবার জিজ্ঞেস করেও লাভ হলো না। 3 দিন ধরে সবার কাছে জানতে চাইলো কেন তার তিতলি দিয়ে কথা বলছে না, এমনভাবে আছে কেন, কি হয়েছে। কেউ বলছে না তাকে। পুরে এটা তো বুঝে গেছে যে কিছু হয়েছে তার তিতলিদির সাথে। না হয় তার তিতলিদিতেও কখনো এমনটা করে না পুরীর সাথে। আর বাড়ির বাকি সবাই তো কেমন চুপ করে আছে। বাবা, বড় বাবা, মেঝো বাবা, বড় মা, মেঝো মা, মা, ফুপি, ফুপা, শান, সাইমি, রায়দ, এমনকি দাদু দাদির কাছ থেকেও কিছুই জানতে পারেনি সে। শান, সাইমি জানিয়েছে, তারাও তার মতো কিছুই জানে না। অবশেষে তিতলির কথা না বলায় কাল রাতে পরি কান্না করে দিয়েছে তিতলির সামনে বসে। ছুটে বাবার কাছে যেয়ে তাকে জড়িয়ে ধরে নালিশ জানিয়েছে। বাবা, তিতলিদি কেন কথা বলছে না? কি হয়েছে আমার দিন? কেউ কেন বলছো না? আমার কষ্ট হচ্ছে তিতলিদিকে আগের মতো হতে বলো না বাবা। ফুপে ফুপে কান্না করেছে পরি। রিয়াদ পরীকে জড়িয়ে ধরে তিতলির রুমে আসে। তিতলি পরীর কান্না দেখে অবাক হয়ে তাকায় রিয়াদের দিকে। পরি যে কান্না করে তার রুম থেকে বেরিয়ে গেছে বুঝে নিশ্চয়। ছোট আপু, ও কান্না করছে কেন? তিতলি অবাক কণ্ঠে প্রশ্ন করে রিয়াদের উদ্দেশ্যে। রিয়াদ ছোট করে যখন বলে, তুমি কথা বলছো না বলে। তখন তিতলি পরীকে টেনে জোরে ধরে মাথায় হাত বুলিয়ে দেয়। তার চোখেও পানি এসে ভিড় করে। রিয়াদের সামনে দেখাতে চায় না, কিন্তু আটকাতেও তো পারছে না। আর রিয়াদ কি বুঝলো? রুম থেকে চলে গেল, সবাইকে নিষেধ করলো যেতে। রিয়াদ চলে যেতে তিতলিও কান্না করে দিল পরীকে জড়িয়ে রেখে। অনেকক্ষণ কান্না করে পরীকে ঠিক মতো বসিয়ে ওর চোখ মুছে দেয়। পাগলি মেয়ে, এভাবে কেউ কান্না করে? আচ্ছা সরি, আমি আর কখনো এমন করবো না। পরি আবারও ফুঁপড়ে উঠে চোখ মুছতে মুছতে অভিযোগ জানায়, আমার খুব কষ্ট হয় দি। তুমি কেন কথা বলছিলে না আমার সাথে? আর কখনো এমন করবো না সোনা। তোমার কি হয়েছিল কি? কেউ কেন কিছু বলছে না? আমার খুব কষ্ট হতো তোমাকে ছাড়া, খেতে খাবার গলা দিয়ে নামতো না। তিতলি আবারও জোরে ধরল পরীকে। এরপর থেকে যেন পরি আরও নাওতা হয়ে গেছে তিতলিদের। কথা না বললেও তিতলির সাথে সারাক্ষণ থাকলো। অবশেষে আজ সকালে রিয়াদ পরীকে আর তিতলিকে সাথে নিয়ে হাঁটতে বের হয়েছে। সাথে রাশেদও আছে। পরি আর তিতলির হাত ধরে পেছনে হাঁটছে, আর সামনে রাশেদ খান আর রিয়াদ খান হাঁটছেন এবং বিভিন্ন কথা বলছে। সাইমিরা কাল সকালে চলে গেছে, আর 3 দিন পর সাইমি আর তিতলির সেমিস্টার ফাইনাল এক্সাম। তাই আফিয়াকে চলে যেতে হয়েছে। এদিকে শানের এ মাসে ক্লাস মিস যাচ্ছে অনেক। এখন বাড়িটা আগের মতো, তবে সেখানে নতুন সদস্য হিসেবে যোগ হয়েছে নিতু। নিতুর মা বাবা নিতু আর তিতাসকে যেতে বলেছে তাদের বাড়িতে, কিন্তু বাড়ির ঝামেলার জন্য আর যায়নি নিতু নিজেই। রেওয়াজ খান কাল রাতে বলেছেন নিতুদের ঘুরে আসতে। তিতলির পরীক্ষা শুরু হলে এমনিতেই যেতে পারবে না তিতাস। তার অনুমতি নিয়ে আজ সকালেই ওদের যাওয়ার কথা। তিতলির পরীক্ষার তো আর 3 দিন আছে। পড়ার দিকে মন দাও, রেজাল্ট যেন ভালো আসে। তুমি যা ডিজার্ভ করো তাই যেন তোমারই অবহেলায় না হারায়, ওকে? কথাটা বললেন রিয়াদ। তিতলি নিচু আওয়াজে বলল, জি আচ্ছা ছোট আপু। মন দিয়ে পড়ো আম্মু। পরীক্ষার পর তো ছুটি থাকবে, তখন যেখানে ইচ্ছা যেও। তিয়াস, শান, সাইমিদের এবার বলবো তোমাদের নিয়ে দূরে কোথাও নিয়ে যেতে। সমুদ্র কেমন হবে পরিমা? রাশেদের কথায় পরীর মন নিচে উঠল।
সেও তিতলিদের সাথে যেন কিছুটা নিশ্চুপ হয়ে গেছে। পরি বুঝতে পারছে তিতলির মন খারাপ, কিন্তু কেন সে এখনো বুঝে উঠতে পারছে না। মা নিজেও কড়াভাবে নিষেধ করে দিয়েছে যেন বারবার না শুনে তিতলির কাছে, কিন্তু আপাতত সে ঘুরতে যাওয়ার কথা শুনে চঞ্চল কণ্ঠে বলে উঠল, সত্যি বলছো বড় বাবা? দারুণ হবে। আমরা তো কখনো অনেক দূরে ঘুরতে যাইনি। আমার যে আনন্দ হচ্ছে, তুমি কিন্তু বলেছো, তার মানে যেতে দিতেই হবে। পরের খুশি হওয়া মুখটার পানে চেয়ে থাকলো তিতলি। সে খুব করে চায় তার বোনটা যেন কখনো না জানতে পারে ইয়ান ভাইয়ের সাথে ওর বিয়ের কথা হয়েছে অনেক আগে। যদি তার বোনটাও তার মতো বোকামি করে মনে জায়গা দেয় আর পরে কষ্ট পায়, না না, এমনটা হতে দেবে না সে। দাদুর সাথে কথা বলবে সে কখনো যেন পরি কিচ্ছু না জানতে পারে। এতে করে পরে যাই হোক তাতে পরির তো কোনো কষ্ট হবে না। নিজের বাবার হাসির শব্দে ঘুর ভাঙল তিতলির। পরির উল্লাসময় কথায় তার বাবা হেসে উঠেছে। এর আগে তারা কখনো পাহাড় বা সমুদ্রে ঘুরতে যায়নি, তবে মাঝে মধ্যে তিতাসের সাথে ফরিদপুরের কিছু জায়গায় ঘুরেছে। আর হই হুল্লোড় করতে চাইলে গ্রামের কোথাও পিকনিকের ব্যবস্থা করে দিত। গ্রামের সব ছেলে মেয়েরা উপস্থিত থাকতো, কোনো বড়রা থাকতো না। সব কিছু কেনার টাকা তাদের বাড়ি থেকেই কেউ না কেউ দিত। তারা রান্না করতো, অতঃপর সবাই মিলে আনন্দ উল্লাস করে খেত। দিনগুলো খুব মধুর। একটু ঠোঁট ছুঁড়ে হাসলো তিতলি সেই সব দিন মনে করে। দাদুকে কিন্তু তুমিই রাজি করাবে বড় বাবা। আচ্ছা ঠিক আছে, আমি রাজি করাবো। পরীর যেন খুশি ধরে না। সে এবার তিতলির দিকে তাকিয়ে বলল, তিতলিদি, তোমার পরীক্ষা শেষ হবে কতদিন ধরে? দেখো, সেখানে গেলে তোমার মন ভালো হয়ে যাবে। সমুদ্র অনেক সুন্দর, তাই না? 1 মাস লাগবে, হয়তো অনেক সুন্দর সমুদ্র। পরে মিষ্টি করে হাসি দিয়ে রাশেদ আর রিয়াদের উদ্দেশ্যে বলল, আচ্ছা, তোমরা কখনো যাওনি সমুদ্রে? গিয়েছি আম্মু, তোমার বাবাও গিয়েছে তো, এমনকি তোমার বড় মা, তোমার আম্মা, তোমার আব্বা সবাইকে নিয়ে ঘুরতে গিয়েছিলাম অনেক আগে। তখন আমরা কতটুকু ছিলাম বড় বাবা? পরীর চটপটে কণ্ঠ। রাশেদ আবারও হেসে উঠলেন। তুমি তখন ছিলেন আম্মু, তিতলির বয়স তখন 2 বছর। অ্যালবামে আছে তো, তোমার বড় মায়ের কাছে চেয়েও। বড় মায়ের কাছে অ্যালবাম আছে? অবাক কণ্ঠে প্রশ্ন করলো পরী। রিয়াদ সায় দিয়ে বললেন, এবার এখনই বাড়ি যেয়ে দেখবো। অনেকটা সময় বাহিরে হাঁটাহাঁটি করে 8টা নাগাদ বাড়ি ফিরল ওরা 4 জন। পরী বাড়িতে এসে হাঁক ছাড়লো রিজার উদ্দেশ্যে। বড় মা, ও বড় মা, কোথায় তুমি? সোফার দিকে এগিয়ে যেতে যেতে আবারও ডাকলো পরী। ও বড় মা, তোমরা সমুদ্রে ঘুরতে গিয়েছিলে, সেই ছবির অ্যালবাম তোমার কাছে কই, দেখাওনি তো? রিজা হয়তো শ্বশুর শাশুড়ির ঘরে ছিল, সেখান থেকে বেরোতে দেখা গেল। পরীর কথা তার কানে এসেছে, এগিয়ে আসলো সোফার কাছে। পরী তার হাত ধরে টেনে এনে পাশে বসালো। বলো, এখন বলো, দেখাওনি কেন? পরি, মাই গার্ল, শান্ত হও, আগে আমাকে বলতে তো দেবে। রিজা হাসলেন তার মেয়েটাকে নিয়ে। আজ কদিন যথেষ্ট চিন্তিত ছিলেন তিনি। আজ সকালে রিয়াদ যখন তিতলি আর পরীকে ডেকে নিয়ে গেল, তখন সে নিচতলায় কোনো এক কোনায় দাঁড়িয়ে তাকিয়েছিলেন। তখন পেছন থেকে রিতা এসে তার ঘাড়ে হাত রাখে। না চাইতেও একটা দীর্ঘশ্বাস ফেলেন তিনি। সত্যি তার কোনো চিন্তা ছিল না। নিজের মেয়ে নিজের ঘরে নিজের কাছে থাকবে, চিন্তার কি আছে? তবে তিনি রাতকে দোষারোপ করেন না। তারাই হয়তো আগে থেকে ওর মত না নিয়ে সব ভেবে রেখেছেন। সবারই তো একটা নিজস্ব পছন্দ আছে। রিতা রিজার ঘাড়ে হাত রেখে আশ্বাস দিয়ে বলে, চিন্তা করো না বড় ভাবি, সব ঠিক হয়ে যাবে। আমাদের তিল্লি স্ট্রং, সে ভেঙে গুড়িয়ে যাবে না। দেখলে না কালকে পরীর কান্নায় কতটা স্বাভাবিক হয়েছে। আস্তে আস্তে সব ঠিক হবে। রিজা একটা শ্বাস ফেলে বলল, পরীকে কখনো এইসবের বিন্দুমাত্র জানতে দেয়া যাবে না, না তিতলির বিষয়ে আর না তার বিষয়ে। আমি চাই না আমার পরী এইসবে কষ্ট পাক, ও যে নরম। রিতা নিশ্চুপ থাকে। সে নিজেও কখনো জানতে দেবে না এসব পরীকে। অনেকটা সময় দুজনে চুপ থেকে রিজা আবার বলল, এই বাড়িতে যখন প্রথম এসেছিলাম ছোট, তখন আমি ছিলাম এতিম খ্রিস্টান মেয়ে। যে সংস্কৃতিতে আমি বড় হয়েছি সেটা ছিল খোলামেলা। আসল জীবন তো এই বাড়িতে এসে বুঝেছি। মায়ার জীবন সব থেকে ভালো জীবন রে ছোট।
মায়া জিনিসটা একে অপরের সাথে বেঁধে রাখে। আম্মা আমাকে যেভাবে বাংলা রান্না শিখিয়েছে, খাঁটি বাংলা বউ বানিয়েছে। তোর বড় ভাই আমাকে বাংলা শিখিয়েছিল ইংল্যান্ডে থাকতে। এখানে এসে এখন আমি পুরো বাংলা গ্রামীণ বউ। ভালোই লাগে আমার এই জীবন। রেজা এদেশে আসার পর তার অনেক কিছু মানতে সমস্যা হয়। কিভাবে করতো সে? শুধু একটা পরিবারের লোভ আর প্রিয় মানুষটাকে পাওয়ার আকাঙ্ক্ষা তাকে এখানে এনেছে। 3 বছর 5 বছর পর সে যেত নিজের মাতৃভূমিতে, তবে গত 10 বছর যাওয়া হয় না। আজকাল বেশ মন ছুটেছে, যত এতিম হোক ঠিকানা তো জানে, ওটাই তার মাতৃভূমি। এখন সন্তানদের মানুষ করতে গিয়ে অনেকটা বছর আর যাওয়া হয় না। তিতলি যখন 9 বছর, তখন তিনি তিতলিকে নিয়ে গিয়েছিলেন একবার। তার অবচেতন মন কোথাও না কোথাও চায় তার মেয়েটা তার মায়ের মাতৃভূমিতে পড়ালেখা করতে যাক, তবে তা তিনি প্রকাশ করেননি কখনো। মেয়েকে একা অত দূর পাঠিয়ে থাকতে পারবেন না তিনি। পরি, তোমার দাদুর ঘরে যে অ্যালবাম আছে সেটাতে তো কয়েকটা ছবি আছে, দেখোনি? আমি ভুলে বসেছি সেই অ্যালবামের কথা। ঘন্টাখানেক পর বের করে দিব। পরি ঘাড় হেলায়। সমুদ্র নিয়ে অনেক অনেক কথা বলতে থাকে রিজার সাথে। মাঝে রিজা গলা বাড়িয়ে শেফালির মাকে চা পাঠাতে বলেন। নিজের কেবিনে বসে আছে ইয়ান, ল্যাপটপের পাশে থাকা কফের মগটা হাতে তুলে নেয়। তখনই ডেভিড দরজায় নক করে, অনুমতি চায় ভেতরে আসার জন্য। ইয়ান অনুমতি দিতেই ভেতরে আসলো ডেভিড। টেবিলের উপর একটা ফাইল রেখে বলে, স্যার, কাল তো মিটিং আছে, সেখানে রওশাদ স্যার আর রাশেদ স্যারকে উপস্থিত থাকতে হবে। এমনকি আজ রাশেদ স্যারের অফিসে আসাটা ইম্পর্টেন্ট ছিল। ওনাকে কি আমি ইনফর্ম করতে পারি এখন আসার জন্য, নাকি বাড়িতে যেয়ে ওনার সাথে কাজ শেষ করে আসবো? ইয়ান কফি খেতে খেতেই কিছু একটা ভাবে, অতঃপর ডেভিডের দিকে তাকিয়ে বলল, ইউগো নাও, আমি বলে দিচ্ছি পাপাকে আসতে। ধন্যবাদ স্যার। ডেভিড চলে যেতে ইয়ান তার ফোন হাতে নেয়, স্ক্রল করে নিজের বাবার নাম্বারে ফোন করে। রাশেদ খান ফোন ধরলো কিছু সময়ের ব্যবধানে। কোথায় আছো? বাহ, আমার ছেলে যে খোঁজ খবর নিচ্ছে, ব্যাপার কি? ভাবছি কাল গ্রামে চলে যাব। তোরা তোদের মতো সংসার কর, পছন্দের মেয়েকে বিয়ে করে এনে। রাশেদ খান বললেন। ইয়ান তার কথা সম্পূর্ণ অগ্রাহ্য করে বলল, অফিসে আসতে হবে, জলদি আসো। হঠাৎ কেন? তোমার কাছে তো নোটিশ গেছে, চেক করো নাই? রাশেদ খান আঙ্গুল দিয়ে ভ্রু চুলকে বললেন, খেয়াল করা হয়নি হয়তো। কোম্পানি এভাবে ছেড়ে স্বর্ণ ছাড়ার মতো ঘুরে বেড়ানো কি আছে? দায়িত্ব কি কিছুই নেই তোমার? দায়িত্ব পালন করার জন্য কি তোর উপর দায়িত্ব দিয়েছি বেটা? থাক, আমি আছি। কাল বড় চাচ্চুকে আসতে হবে শহরে, এতক্ষণে হয়তো খবর পৌঁছেছে, তারপর আমি জানিয়ে দিচ্ছি। আচ্ছা দে। রাশেদ খান ফোন রেখে স্ত্রীর দিকে তাকালেন, অতঃপর বললেন, অফিস যাচ্ছি, নিজের খেয়াল রেখো। এসব নিয়ে চিন্তা করো না, যা হওয়ার তা হবে। অযথা শরীর খারাপ করো না। মেয়েরা কিছু বললেন না, চুপ করে রইলেন। বাবার ফোন কেটে ইয়ান রাশেদের কাছে ফোন দিল। 2 বার ফোন দিয়েও পাওয়া গেল না। তার কারণ আছে। রাশেদের ফোন বাজতে দেখে পরে এগিয়ে গিয়েছিল এনে দেওয়ার জন্য, কিন্তু যখন দেখলো আসবের লেখা আছে, তার চিনতে অসুবিধা হলো না। একটু রাগে রাগে ফোন সাইলেন্ট করে দিল, অতঃপর দাঁত কেলাতে কেলাতে চলে আসলো। কে ফোন দিয়েছিল রে আম্মু? কেউ না বড় আব্বু, ওই অফিসে থেকে। রাশেদ ছুট্ট করে ও বলে আবারও টেবিলে থাকা কাগজ ঘাটাঘাটি করতে লাগলো। ইয়ান অনেকবার ফোন দিয়েও পেল না, পাবে কি করে? পরে যে সাইলেন্ট করে রেখেছে ফোন। যদি এটা ইয়ান জানতো কি হতো পরীর, তবে তা ইয়ান জেনেই গেল। বিকেলের দিকে রাশেদ ফোন নিয়ে বেরিয়েছেন বাড়ি থেকে হসপিটালের দিকে যাওয়ার জন্য। এখানে রায়দের সপ্তাহে একবার আসা লাগবে। এছাড়া গ্রামের কিছু ছেলে মেয়েরা ডাক্তার হয়েছে, তারা এখানেই যোগ দিয়েছে নিজেদের ইউনিয়নের হসপিটালে। যাদের জন্য তারা ডাক্তার হওয়ার সুযোগটা পেয়েছে, এখন তারা ডাক্তার হয়ে নিজেদের গ্রামের হসপিটালের কাজে নিয়োজিত হয়েছে। শহরের রায়দের যে হসপিটাল, বিএস হসপিটাল, সেটার আন্ডারেই এটা চলবে। সে অনুযায়ী প্রতিনিয়ত বিভিন্ন ডাক্তার এখানে আসবে। রাশেদ ফোন চেক করতেই তখন তার নজরে আসলো ইয়ানের ফোন। অবাক হলেন তিনি, কতবার কল করেছে। তারপর তার নজরে আসলো সাইলেন্ট করা ফোন। পুরীর মাথায় এটা আসেনি তার বড় বাবা ধরে ফেলবে, সে তো মহা আনন্দে সাইলেন্ট করতে পেরেছে, এতই খুশি। রাশেদ ভাবতে ভাবতে ইয়ানের কাছে কল ব্যাক করলো। ফোন দিয়েছিল আসবে, কিভাবে সাইলেন্ট হয়েছিল যে? নোটিশ তো পেয়েছেন? কিসের নোটিশ আসবে?
আপনি গোডাউনে যাননি আজ? রাশেদ কপালে ভাঁজ ফেলে ইয়ানের কথার প্রত্যুত্তর করে বলল, না তো। কাল ঢাকায় আসতে হবে চাচ্চু। আমি সকালে আপনাকে এটা জানানোর জন্য ফোন দিয়েছিলাম। রাশেদের টনক নড়ে। এক তার তো কাল গোডাউনে যেতেই হবে। আর দ্বিতীয় সকালে ফোন আসলো, পরে বলল অফিস থেকে ফোন আসছে। তিনি তড়িঘড়ি করে টাইম চেক করে বলল, ওহো, আসবির সকালে সিম অফিস ফোন আসতে দেখে পরি হয়তো দুষ্টমি করে সাইলেন্ট করেছে। তারপর তুমি ফোন দিয়েছো হয়তো। আজ গোডাউনে যায়নি, কিন্তু কাল তো যেতেই হবে। ইনফরমেশনটা 3 ঘন্টা আগে পেলেও হতো। ইয়ানের চোয়াল শক্ত হলো। মেয়েটাকে কাছে পেলে কষি একটা দিত। তার তীক্ষ্ণ বুদ্ধি ধরতে সময় নেয় না, এটা পরি ইচ্ছে করে করেছে। চোয়াল শক্ত করে চুপ করে থাকে কিছু সময়, অতঃপর বলে, তিতাস ভাই নেই, ওকে বলুন কাল গোডাউনে যেতে। আপনি সকাল সকাল বেরিয়ে পড়বেন বাড়ির গাড়ি নিয়ে, নয়তো এখন চলে আসুন। আচ্ছা, আমি দেখছি, কাল সকালে আসবো। এখন সব কিছু টুকটাক ব্যবস্থা করে রাখি। ফোন কেটে দিল রাশেদ। ইয়ানের রাগ বাড়লো। এক আঙ্গুলের মেয়ে হলে হবে কি, ঠিকই ধরেছে, হারে হারে বলচাত। আবার সামনে পড়ুক, এমন কথা শুনে দেবে। এদিকে পরি তিতলিকে সকালের করা কাজ বলছে আর হাসছে। পাশে জাহানারাও আছে। তিনি প্রচণ্ড ক্ষুব্ধ হয়ে আছেন রায়দের উপর। তার মনে মনে কিছু তো চলছে। নাতনির মুখ পানে তাকানো যাচ্ছে না, তিনি এসব মানবেন না। সেদিনের পর তাকে আরও অনেকটা গম্ভীর লক্ষ্য করা যায়। বাড়ির ভেতরের উঠানে ওরা পাটি পেরে বসে আছে। তিতলির হাতে একটা বই, আর পাশে পাটের উপর আরও একটা বই রাখা। মাঝে মধ্যে পুরীর গল্পের সায় দিচ্ছে, আবারও পড়ছে। যেহেতু তিতাস নিতু কেউ বাড়ি নেই, তাই তারা আপাতত একা। পরি, কি করেছিস? যদি তরকারি ফোন হয়। জাহানারা তখন তিতলির পেছনের চেয়ারে বসেছিলেন। তিতলির চুলে তেল দিচ্ছিলেন আর ওদের কথা শুনছিলেন চুপচাপ। তবে পরীর কাণ্ডে হাসলেন তিনি, চড়া হাসি। পরি জাহানারার দিকে আঙ্গুলির ইশারা করে বলল, দেখো দি, দাদিও হাসছে। তিতলি মাথা ঘুরে দেখলো। দাদি, তুমিও? দরকারি ফোন হতে পারতো। ছাড় তো সেমরি, হকলা দরকারি ফোন। চুপ কর দেহি তুই। তিতলি আর কিছু না বলে আবারও সামনের দিকে ফিরে বসলো আর পরীর আনন্দ দেখতে লাগলো। কি খুশি না হয়েছে মেয়েটা ইয়ানের ফোন সাইলেন্ট করে। একে একে রীতা আর রিজা এসে যোগ দিলেন তাদের সাথে। রিজা খুশি হলেন, মেয়েকে দেখে মনটা তার সারাদিনই ভালো গেছে। মেয়েটা তাদের সাথে ছিল সারাদিন, তাদের পাশে বসেই বই নিয়ে পড়েছে। নিজের কামরার বড় দক্ষিণা জানালাটার কাছে দাঁড়িয়ে আছে তিতলি। বুকে হাত ভাঁজ করে দাঁড়িয়ে আছে, দৃষ্টি তার বাহিরের দিকে। শান্ত নিরীহ তার চোখের ভাষা, টানা টানা চোখ দুটোই কিছুটা কাজলের প্রলেপ এখনো বোঝা যাচ্ছে। লণ্ঠনের লালচে আলোতে ঝড়ো হাওয়া বইছে, আর বিদ্যুতের আশা রাখাটা বোকামো, তাও আবার গ্রামে। ব্যাটারি চালিত লাইটের ব্যবস্থা করা আছে, তবে সে লণ্ঠনই জ্বালিয়ে আনলো, মনের ইচ্ছাটা পূরণ করলো। গ্রামে এসব এখন টুকটাক আছে। হালকা বাতাস আসছে, মাঝে মাঝে আবার বাতাসের বড় ঝাপটা আসছে। বাইরে যে মেঘ লেগেছে, সারাদিন মেঘলা মেঘলা গেছে। বিকালের পর থেকে ঝড়ো হাওয়া বইছে, তিতলির চুলগুলো হাত খোপা করা। বাতাসের ঝাপটায় অনেক মাঝারি ছোট চুল গুলো বেরিয়ে আসছে। বাতাস চলে যেতে সেগুলো সারা মুখে ছড়ে যাচ্ছে, আবার বাতাস আসলে সেগুলোকে উড়িয়ে দিচ্ছে। কোনো পুরুষ যদি মনোযোগের সহিত এই দৃশ্য দেখত, তাহলে হয়তো সে মায়ায় পড়ে যেত, গভীর মায়া, যে মায়া কাটানোর সাথে কখনো জন্মাতো না তার। কিন্তু তিতলি তো চায় না কোনো পুরুষ। সে যাকে চায় সেই মানুষটা কখনো তার দিকে ফিরেই তাকায় না। আপনা আপনি একটা দীর্ঘ নিঃশ্বাস ছাড়ল সে। তার দৃষ্টির নড়চড় হলো না, আর কিভাবে চেয়ে থাকলো। সেদিনের পর কেটে গেছে 25টা দিন। তিতলির আর 2টি পরীক্ষা আছে। আরও বেশি শান্ত হয়ে গেছে সে। তার বুকের ভেতর কি চলে তা কেউ জানে না, কেউ না। সে এখনো মানতে পারে না কিচ্ছু। যখন ভাবে মানুষটা তারই না, কিন্তু সে স্বপ্ন বুনেছে। বুকটা কেমন ধুক করে ওঠে। সে ব্যথা কি কেউ বুঝবে? তিতলির স্মৃতির পাতায় ভাসলো দাদুকে দেওয়া কথাটা। সে সত্যি পরীকে ইয়ান ভাইয়ার যোগ্য করবে, ঠিক ততটা যোগ্য করবে যেখানে কেউ মাথা উঠানোর ওয়ে পাবে না। খুদ ধরার জন্য খুব গোপনে সন্তর্পণে করবে সে এসব, একটু বুঝতে দেবে না কাউকে। সে মনে মনে ভাবে, এমন ভাবে পরীকে তৈরি করার পর যখন একদিন পরী তার যোগ্যতা দেখাবে, তখন সবাই অবাক বিস্ময়ে হতভম্ব হয়ে যাবে। সবার মুখে সে তাক লাগিয়ে দেবে।
এমন দিন আসবে একদিন তিতলি লিখে দিতে পারে, ঠিক যেদিন থেকে জেনেছিল সে রায়দের হবু বউ, বিএস কোম্পানির এত বড় হসপিটালের মালিক সাথে এত বড় একজন ডাক্তার, তার পাশে দাঁড়াতে হলে তাকে তার মতো হতে হবে, অনেক কিছুতে অভ্যস্ত হতে হবে, এমনটাই ভাবনা এসেছিল। সে খুব গোপনে নিজেকে তৈরি করতে থাকে যাতে রায়দের কোনো সমস্যা না হয়, কিন্তু সে ব্যর্থ করতে পারেনি নিজেকে তৈরি। তিতলির বুক ফুলিয়ে শ্বাস ছাড়ল, কিন্তু সে তৈরি করবে পরীকে, নিখুঁত থেকেও নিখুঁতভাবে। দাদুকে দেওয়া কথাও সে রাখবে, এমনভাবে তৈরি করবে পরীকে যাতে ইয়ান ভাইয়ের থেকে এক চুল পরিমাণও কম থাকবে না। তখনই রুমে আসলো পরী নাচতে নাচতে। 15 দিন আগে তার রেজাল্ট দিয়েছে, ক্লাস পেয়েছে সে, তার সেই সব দিকে খেয়াল নেই। আপাতত তার হাতে তিতলির ফোন। রুমে এসে দরজা লাগিয়ে দিল, লণ্ঠনের কাছে সে লণ্ঠনের আলো বাড়িয়ে দিল, অতঃপর ছোট্ট সাউন্ড বক্সের সাথে ফোনে ব্লুটুথ কানেক্ট করে। তিতলির তাকিয়ে ওর কাজ দেখছে। বুঝলে তিতলিদি, আমাদের ঘরটা সাউন্ড প্রুফ হলে ভালো হতো, এখন এই গানের শব্দে বাইরে যেত না। তুই সাউন্ড প্রুফ রুমের কথা জানলি কই থেকে? কপালে ভাঁজ ফেলে, এক হাতে মুখের উপর থেকে ছোট চুলগুলো সরিয়ে দিতে দিতে বলল তিতলি। জানলাম বড় মায়ের কাছ থেকে। তিতলি আর কিছু বলল না। পরি ইউটিউবে যেয়ে একটা গান প্লে করে দিল। মিউজিক এখনো শুরু হয়নি। পরি গলায় উড়না পেঁচানো খুলে কাঁধ থেকে এনে কোমরের কাছে গিট্টু দিল। গানের মিউজিক বাজতে তিতলি বুঝলো কোন গানটা। পরি অলস ভঙ্গিতে বলল, কিভাবে শিখবো? হেল্প করবে কে? রাইতা তো অকর্মা ঢেকি। আমি হেল্প করব। তিতলি নির্লিপ্ত ভঙ্গিতে বললেও পরি চোখ গোল গোল করে তাকালো। যাকে ঠেলে ঠুলে নাচ করানো যায় না কখনো, সে কথা বলছে। এই কদিনে যেন আরো নিরামিষ হয়ে গেছে তার তিতলিটি। মজা করছো তিতলিদি? মজা কেন করব? বড় বড় করে প্রশ্ন করলো পরি। তিতলি আগের মতো জবাব। তবে হ্যাঁ, আমার একটা শর্ত আছে, সেটা তোকে মানতেই হবে। কি শর্ত? চট করে প্রশ্ন ছুড়ল পরি। তিতলি আস্তে ধীরে ভেবে উত্তর দিল, এখন থেকে আমি তোকে যা শেখাবো প্রশ্ন ছাড়া শিখবি, আর কাউকে বলতে পারবি না, সিক্রেট। কি শেখাবে? পরির অবাক কণ্ঠ। সময় হলেই দেখবি। কাপল ডান্স শিখতে চাইলে বল, না হলে থাক। তিতলি কথাটা বলে সোজা হয়ে দাঁড়িয়ে পড়ল। পরি 2 হাত নাড়িয়ে মানা করে বলল, না না না, তোমার সব কথা মানলাম, যাও। এখন শেখাবে? হ্যাঁ চল, একটু দেখাই, তারপর খেতে যেতে হবে। তোমার পড়া নেই দি? পড়ব খেয়ে এসে। আজ মনে হয় খিচুড়ি রান্না করেছে, তাই না রে পড়ি? বৃষ্টি হবে, বাহিরের ঠান্ডা বাতাস। পরি ঘাড় নাড়িয়ে সায় দিল। সে নিচেই ছিল, খিচুড়ির সুবাস পেয়েছে, তাই বলতে পারলো। তিতলির গান প্লে করে এগিয়ে আসলো। প্রথমে নিজে টুকটাক পরির হাত নাড়িয়ে দেখাতে লাগলো। পরি তো অবাক, তিতলি দি ডান্স পারে? প্রশ্নটা প্যাটে রাখতে পারলো না, উগরে বের করে ফেললো। তুমি নাচ শিখলে কবে তিতলিদি? কখনো তো দেখিনি। শিখিনি, দেখেছিলাম ফোনে এই গানের কাপল ডান্স, তাই তোকে দেখাতে পারছি। এভাবেই অনেকটা সময় চলে গেল। পরি খুব সহজে স্টেপ ধরতে পারে, তাই তিতলির সমস্যা হলো না। নিচে থেকে ডাক আসলো, খাবার তৈরি হয়ে গেছে, খেতে এসো। এই জন্য না, খাবার রেডি করতে হেল্প করার জন্য। এ বাড়িতে একটা নিয়ম আছে, সবাই হাতে হাতে কাজ করে দেবে খাবার গোছানোর সময়। জমিদারের মতো এসে খাবার খাবে না। রোজার মাসটাতে বাড়ির পুরুষেরাও কিছু কাজ করে, সামান্য হলেও করে, যেমন পানি আনা। তবে বেশিরভাগ দিন তো ইফতার দেওয়া হয় বাহিরে, 30 দিনের 25 দিনই দেওয়া হয়। তাই বাড়ির সবাই প্রায় বাহিরের উঠোনে গ্রামের মেয়ে বউদের সাথে ইফতার করে, আর ছেলেরা আলাদা। 30 দিনের প্রতিটা দিন যেন ঈদের মতো কাটে। পরীকে নিয়ে তিতলির নিচে চলে আসলো। কাঠের ডাইনিং টেবিলটায় আজ তারা খেতে বসলো না, বরং বারান্দায় পাটি পেরে উঠোনের দিকে দূরত্ব রেখে খেতে বসলো। সামনের উঠোনে বৃষ্টি হচ্ছে, আর বারান্দায় সবাই গল্প করতে করতে খাচ্ছে। শান সমুদ্রে ঘুরতে যাওয়ার কথা শুনেই খুশিতে বাঘ বাকুম করতে করতে এসে সোফায় শাইমের পাশে থাপ করে বসে পড়ল। শাইমি তখন ফোন স্ক্রল করছিল। বিরক্ত মুখে তাকায় শানের দিকে। ন্যাকামি এগুলোর মতন এমন ন্যাকামো করছিস কেন? শাইমির কথায় তেরা চোখে তাকালো শান। তোকে বাস থেকে মাঝপথে নামিয়ে রেখে যাব সমুদ্রে যাওয়ার সময়, বুঝবি কেমন লাগে। স্বামী পাত্তা দেয় না শানের কথায়, আবারও ফোন ঘাঁটতে ব্যস্ত হয়ে পড়ে। কিন্তু শান তো এখন স্বামীকে জ্বালাতে এসেছে, চুপ করে কি বসে থাকবে? তুই কি আদৌ আমার বোন?
মানে ঘুরতে যাওয়ার কথা হচ্ছে, আর তুই নিরামিষ সেজে বসে আছিস। একটা প্রেম টেম তো করতে পারিস, মুখে একটু রসকস হতো। মান সম্মান রাখিস না আমার, তুই যে আমার বোন, লজ্জা লাগে পরিচয় দিতে। স্বামী ঠাস করে ফোনটা পাশে রাখলো। শানের দিকে এমন লোকে তাকালো, শান ওর চোখের সামনে হুট করে একটা আঙ্গুল এনে বলল, চোখের ভিতর আঙ্গুল ঢুকিয়ে দেবো বেয়াদব মেয়ে, ওভাবে তাকাস কেন? স্বামীর সাথে সাথে শানের গলা চেপে ধরলো, ওর গলা ধরে ঝাঁকাতে ঝাঁকাতে বলল, এই শয়তান তুই বল, তুই কোন দিক দিয়ে ডাক্তার? রাত ভাইয়াকে দেখিস না? কত শান্ত ডাক্তার হবে, শান্ত। এই যে ক্লাস ফাঁকি দিয়ে টোককে ফাঁস করে ডাক্তার হওয়া লাগবে তোর? আমাদের মারতে চাস তোর টোকে ফাঁস করার ডাক্তারগিরি করে? আফিয়া নিজের ঘর থেকে উকি দিয়ে ছেলে মেয়েকে মারামারি করতে দেখে ধমক দিলেন। শাইমি ফুস ফুস করতে করতে ছেড়ে দিল শানকে। শান একবার কিছু বলল, তোর মতো চুনুপুটি আমার কিছুই করতে পারবো না। আর হ্যাঁ, আমি শান, নট রাইত। হতেও চাই না, অন্তত তিতলির মতো একটা মেয়েকে ফিরিয়ে দেব না এভাবে। দুজনে চুপ হয়ে গেল। গ্রাম থেকে কিছু না জানতে পারলেও শহরে সে পাই টু পাই সব জেনেছে তারা। শানের কিছুটা বিতৃষ্ণা জন্মেছে রায়দের প্রতি। তিতলি তার বোন, সে স্বামীর মতোই তিতলিকেও ভালোবাসে। একই বয়সের হওয়ায় ফ্রেন্ড হিসেবেও তিতলি অনেক ভালো। একটা মেয়ে হিসেবে শান্ত প্রকৃতির কে তাকে অপছন্দ করবে? তিতলি নীরবতা সে স্বামীর থেকে শুনেছে। কদিন তারা প্রচুর এসব নিয়ে কথা বলেছে। রাইত ব্রো এমনটা কিভাবে করলো স্বামী? ওর থেকে এমনটা আশা করিনি। তিতলির মতো একটা মেয়েকে কেউ ফিরিয়ে দেওয়ার ক্ষমতা রাখতে পারে? বেশ কিছুক্ষণ চুপ থেকে বলল শান। স্বামী শান্ত ভঙ্গিতে তাকালো শানের দিকে। এভাবে একজনের দোষ দেওয়া যায় না শান, তুই শুধু রাত ভাইয়ের দোষটাই দেখছিস। আইনো এখানে রাত ভাইয়ের দোষ কিছুটা হলেও আছে, বাট এটা ভাব আমরা কার সাথে সুখে থাকবে সেটা সম্পূর্ণ আমাদের উপরে ডিপেন্ড করে। তুই ভাব, আজ যদি তোর সাথে তিতলির বিয়ের কথা বলতো সাপোজ, বা আমার সাথে তিতাস ভাইয়ের, আমি কি এটা আদৌ মেনে নিতে পারতাম নাকি তুই পারতি? তুই তো তিতলিকে আমার মতন বোনের নজরে দেখিস, আর তিতাস ভাইয়াকে আমি নিজের বড় ভাইয়ের মতনই মনে করি। আর আমাদের এজের পার্থক্যের কথা যাই বাপ, রাত ভাইয়ের সাথে আমার তিতলির বয়সের পার্থক্য দেখেছিস? একটু থামলো স্বামী, পরক্ষণে আবার বলতে লাগলো, ছোট খালামনের সাথে এমন কি হয়েছে তা আমরা জানি না শান। তার সূত্র ধরে হয়তো নানু চাচ্ছে তার বাড়ির কোনো মেয়ে আর বাইরে না যাক, কিন্তু এটা তো সম্ভব না। সবার পছন্দ যে এক না, বুঝতে হবে বিষয়টা। আমাদের পছন্দ আলাদা, রুচি আলাদা। কখন কাকে ভালো লাগবে তা কেউ বলতে পারে না, মনের উপর জোর চলে না। শান আর কোনো প্রত্যুত্তর করলো না। কথাগুলো সত্যি। একটা ছোট্ট শ্বাস ফেলল সে। আফিয়া ঘরের দরজায় দাঁড়িয়ে ছেলে মেয়েদের সব কথা শুনল। শান স্বামীকে ধমক দিয়ে সে উঠে আসলো। তখনই দরজার অভিমুখে এসে শানের কথায় থেমে যায়। দাঁড়িয়ে শুনতে থাকে কথাগুলো। তিনি আবারও পেছন ফিরে চলে আসেন। না, এইভাবে শুধু সম্পর্ক নষ্ট হবে। এখনই ফোন দিয়ে বাবার সাথে কথা বলা জরুরি। রায়াদের যাকে ভালো লাগে তাকে নিয়ে জীবন কাটাক না। জীবন তো ওর, সিদ্ধান্ত ওর। অফিস কেমন চলে? সব ঠিকঠাক? সবসময় কাজে ডুবে থাকিস না, নিজের জন্য সময় বের করিস, নিজেকে সময় দিস। ইয়ানের ছোট্ট জবাব। রায়াত চুপ থেকে বলল, এটার সমাধান কি ইয়ান? হয়তো আমার একটা ভুল হয়েছে, কিন্তু তাই এটা না আমি তিতলিকে বিয়ে করব। আই ক্যান নট অ্যাকসেপ্ট ইট তিতলি। ইয়ান ঘাড় ঘুরিয়ে রায়াদের দিকে তাকালো। রায়াত কি প্রেমে পড়ে নিজের বুদ্ধি কাজে লাগাতে ভুলে গেছে? সে যদি মেয়েটা ভালো, যতই দেশে না থাকুক নিজের ভাই কি করছে তার খবর ঠিকই আসে। মাঝে একবার দেশে এসেছিল সেবার ফিরে যাওয়ার পর খবর এসেছিল সে যদি আর রায়াদের ব্যাপারে, সে যদিও সম্পর্কেও জেনেছে। নিঃসন্দেহে তার ভাইয়ের যোগ্য। ইয়ানের এভাবে তাকে থাকা দেখে রায়াত প্রশ্ন করলো, হোয়াট? এভাবে তাকিয়ে আছিস কেন? সে জ্যোতিকে পাওয়ার জন্য বুদ্ধি সব কি লোপ পেয়েছে তোমার? হোয়াট আর ইয়োর থটস? কি মিন করছিস তুই ইয়ান? ইয়ান আবার সামনে তাকালো। দুজনের মাঝে নীরবতা। রাত তখনও ইয়ানের দিকে তাকিয়ে আছে উত্তরের আশায়। তোমাকে কি কেউ ফোর্স করেছে তিতলিকে বিয়ে করার জন্য? রাত কিছু বলবে তার আগে ইয়ান আবার বলে উঠল, করেনি ভাই, তুমি একটা ভুল করেছো। তোমার মতো বিচক্ষণ একজন মানুষের থেকে এমনটা আশা করা যায় না। তুমি যে বারবার বলছো তিতলিকে বিয়ে করবে না, কেউ কি ফোর্স করেছে তোমাকে? কেউ না, তোমাকে শুধু বলা হয়েছে। এমন ভুল করলে কেন তুমি? দোষ তোমার অবশ্যই আছে।
যে কোনো সমস্যা ঠান্ডা মাথায় খুব সহজে হাসি মুখে সলভ করে দেওয়া। তুমি এই ভুলটা করলে কি করে? তুমি জানতে এই পরিস্থিতি আসতে পারে, তাহলে তুমি তার প্রতিকার কথা না করনি। 3 বছর তো কম সময় না, এমন বোকামো তোমার থেকে আশা করা যায় না। দোষটা তোমার, সমাধানও তুমি বের করো। বিয়ের কথা পরে, দাদুর সাথে যেয়ে সরাসরি কথা বলো। আমি ওই বাড়িতে যেতে পারছি না ইয়ান। আমি যেতে অস্বস্তি হচ্ছে প্রচণ্ড রকম, দাঁড়াতে পারবো না কারোর সামনে। এটা সমাধান না ভাই। পালিয়ে বেড়ালে কখনো কোনো কিছুর সমাধান হবে না। পরিস্থিতি যেহেতু হয়েছে, তার সমাধান প্রয়োজন, নয়তো এভাবে থাকলে সম্পর্কে ফাটল ধরবে। আমি তোমাকে আগেই সাবধান করেছিলাম, তারপরও তুমি তার প্রতিকার না করে বসে থাকলে কিভাবে বুঝলাম না। আমি চেয়েছিলাম বলতে ইয়ান, তবে এত ঝামেলার মাঝে সুযোগটাই হয়ে উঠছিল না। এক্সকিউজ দেওয়াটাও আজকাল খুব স্বাভাবিক হয়ে গেছে তোমার কাছে। এমন চিপ এক্সকিউজ দিচ্ছ ভাই। বাকি 2 বছরের কথা না হয় বাদ দিলাম, এই 1 বছর কি করলে? 8 মাস কি করলে? 5 মাস নির্বিশেষে 2 মাস কি করলে? রায়দের মুখে কথা নেই। সে সত্যি কখনো তিতলিকে গুরুত্বপূর্ণভাবে নেয়নি। সাথে নিজের মায়ের বলা তিতলিকে নিয়ে কথা, বাবার বলা টিটকানিগুলো। আমার তিতলি মাকে লক্ষ্মী জানিস, শান্ত প্রকৃতির। তোর ভাগ্য ভালো, অমন মেয়ে পাবি। খাবার বসে তার বাবার বলা, তিতলিমা রান্নাও করে সাধারণ আমার মায়ের মতো একদম, বুঝলি? একবার খেলে আর কখনো ভুলবি না। কথাগুলো তার কানে যেও যেন যায়নি কখনো। কখনো কথাগুলোকে পাত্তা দেয়নি। ইয়ান আবারও গম্ভীর মুখাবয়বে মুখে হাত গুজে বসে আয়েশ করে। একদিনের জন্য হলেও তিতলি তোমার বউ হবে, দেখো। এখন দেখার বিষয়, সারা জীবন তাকে রাখো নাকি ছেড়ে দাও। আজ দুপুরে জমিদার বাড়িতে এসেছিল ইয়ান। রাতেই চলে যাবে এমনটা ভেবে রেওয়াজ খানের কাছে কোনো একটা জরুরি কাজে। সাথে রাশেদের সাথেও দরকার ছিল। এসে ফ্রেশ হয়ে তাদের সাথে 2 ঘন্টার মতো কী সব করেছে কাগজপাতি নেই। কাজ শেষে রিজা এসে ইয়ানকে খাবার দিল। আপাতত খেয়ে বাড়ি থেকে বেরিয়ে এসেছে। কানে এয়ারপড, কথা বলতে বলতে বাহিরের দিকে হাঁটাহাঁটি করতে লাগলো। পথিমধ্য দেখা হলো রায়দের সাথে। সে রহিম চাচাদের সাথে কথা বলছে। আরও কিছু লোক আছে হয়তো গ্রামের চাষিরা, তাদেরও জমির অভাব নেই। চাষ টুকটাক হয়, সব ফসল চাষ করা হয়। ইয়ানকে দেখে রিয়াদের সাথে থাকা বাকি লোকগুলো সালাম দিয়ে উঠল। ইয়ান তাদের সাথে সবিনয়ে কথা বলল। অহংকারের লেশ মাত্র পাওয়া গেল না তার কথার মাঝে। পুরি দেখলে হয়তো মাথা চুলকে ভাবনায় পড়ে যেত আসলে লোকটার সমস্যাটা কোথায়। আর রিয়া তাদের বিদায় দিয়ে ইয়ানের দিকে পূর্ণ দৃষ্টিতে তাকালো। দৃষ্টি কেমন তীক্ষ্ণ। ইয়ান হালকা হাসলো। ফোনটা সে আগেই কেটে দিয়েছে। বায়ে হাত ইশারা করে বলল, ইয়ান চলুন এই দিকে হেঁটে আসা যাক। রিয়াদ কথা না বলে নিঃশব্দে হাঁটতে লাগলো ইয়ানের দেখানো দিকে। ইয়ানও তার পাশে হাঁটতে লাগলো, ট্রাউজারের পকেটে হাত গুজে। রাত এসেছিল পরের সপ্তাহে, সবার সাথে কথা বলে যতটুকু সম্ভব সব মিটমাট করে গেছে। তবে কোথাও একটা যেন খুঁত সৃষ্টি হয়ে গেছে। দুজনে নীরব হাঁটলো অনেকক্ষণ। তারা হাঁটতে হাঁটতে চলে আসলো নিজেদের আম বাগানে। লোক রাখা আছে সবসময় পানি দেওয়ার জন্য। কদিনের মধ্যেই আমের বলি আসবে। আমার মেয়ের থেকে দূরে থাকো ইয়ান। তিতলির বেলায় যে ভুল হয়েছে, আমি পরের বেলায় সেই একই ভুল হতে দিব না। ভুলটা আমার ছিল। আমার বড় মেয়ের বেলায় কিছুটা খামখেয়ালি হয়েছিলাম বলেই আজকের পরিস্থিতি। আমি পরীক্ষা এত সহজও তোমার হাতে দিব না। আমার যখন মনে হবে যে না, আমার মেয়ে তোমার কাছে ভালো থাকবে, তুমি তাকে ভালো রাখতে পারবে, তখনই দিব আমি, তার আগে না। রিয়াদের গম্ভীর কণ্ঠে আসা কথাগুলো শান্তভাবে শান্ত মস্তিষ্কে শ্রবণ করলো ইয়ান। তার মুখাবয়বে পরিবর্তন হলো না। আপনি কি ভাইকে এখনো দোষী মনে করেন? দোষী না মনে করার মতো তো কিছু হয়নি। আর সে তার লাইফে কাকে আনবে সেটা তার ব্যাপার। দোষটা তার সেখানেই যে কেন সে আমাদের আগে এই সম্পর্কে অবগত করলো না। নিজের বাবা মার কাছে তো বলতে পারতো, তাহলে তিতলিকে এই সম্পর্কে জানানোর থেকে আমরা বিরত থাকতাম, সাবধান থাকতাম। তাকে শিক্ষিত করেছে কি ওই জন্য? অশিক্ষিত বিবাহীন মানুষদের মতো
কাজ করার জন্য তো বিদেশ থেকে ডাক্তারি পড়িয়ে আনিনি। ইয়ান জানে রায়দের দোষটা কোথায়। সবার প্রশ্ন এক, সে তার ভাইকে বুঝে, পূর্ণাঙ্গভাবে সে তার ভাইকে বুঝে জানে। সে নিষেধ না করলেও কখনো সায় দেয়নি। দোষ আপনাদেরও আছে, যথেষ্ট পরিমাণ আছে। বাই দ্য ওয়ে, আমি কেন আপনার মেয়েকে বিয়ে করতে যাব তার কারণ বলতে পারবেন? রিয়াদ ঘাড় ঘুরিয়ে ইয়ানের দিকে তাকালো বিচক্ষণ নজরে। বেশ কিছু সময় ইয়ানকে পরখ করলো, অতঃপর আবারও সামনে তাকালো। তিনজন ব্যক্তি আছে এখন বাগানে। একজন তার থেকে কিছুটা দূরে তাকে হাত উঁচু করে ডেকে কিছু কথা বলল রিয়াদ, অতঃপর আবারও হেঁটে সামনের দিকে গেল। আমি ধরে বসে নেই আশিক যে তুমি আমার মেয়েকে বিয়ে করবে, বরং আমি দিব নাকি তাতে সন্দেহ আছে? ইয়ান হয়তো হালকা হাসলো, ঠিক বোঝা গেল না। তবে দুজনের মাঝে আর কোনো কথা হলো না এই নিয়ে। ইয়ানের মনে কি চলে সেই ভালো জানে। সে না জানলে কোনো মানুষের হয়তো ক্ষমতা নেই জানার। দুজনেই ঘণ্টাখানেক নিজেদের ফলের কিছু বাগানে ঘুরে বেড়ালো। সময় গড়ালো মাগরিবের আজান কিছুক্ষণ আগে শেষ হয়েছে। রিয়াদের ফোনে কল আসলো বাড়ি থেকে, তিতলির নাম্বার। ইয়ানের সাথে হাঁটতে হাঁটতে ফোনটা রিসিভ করে কানে ধরলো। ছোট আব্বু, তুমি কোথায়? পরি কি তোমার সাথে? ফোন কানে নিতে ওপাশ থেকে তিতলির বিচলিত কণ্ঠস্বর ভেসে আসলো। রিয়াদের কপালে ভাঁজ পড়ল। তো আমার সাথে তুমি কেন? বাড়িতে আসেনি, রাইতে এসেছিল বাড়িতে আজানের একটু আগে। পরীর খোঁজ করলো এসে। আমি বললাম এখনো তো আসেনি, তোদের সাথেই তো গেল। বলল ওদের সাথে ছিল পরি, হঠাৎ বললো আসতেছে। ওই তখন কোথায় গেছে আর আসেনি। ওরা খোঁজাখুঁজি করে বাড়িতে চলে আসছে, ভাবছে পরি চলে এসেছে। রাইতে এসেছিল কেন, চলে এসেছে জানতে। আব্দুল চাচাকে পাঠালাম তো বুড়িমার বাড়িতে, সেখানেও নেই, কোথায় গেল? তিতলির বিচলিত কথায় রিয়াদের কপালে ভাঁজ গাঢ় হলো। যতই হোক, যতই বাহিরে থাক, পরের সাহস নেই মাগরিবের আজানের পরে বাড়িতে আসা। সেই দিন এসেছিল ভয়ে, ছিল তা সুস্পষ্ট, কারণ কেউ এটা মানবে না মাগরিবের আজানের পরে বাড়িতে আসা। আজানের 20-30 মিনিট আগেই বাড়িতে চলে আসে। তবে আজকাল তিতলিকে রেখে বের হয় না পরি। সকালে তিতলি আর রাশেদ রিয়াদের সাথে বাহিরে হাঁটতে বের হয়, আবার বিকাল বেলাতেও তিতলির সাথে বের হয়। সাথে তিতলি ওদের সখীরাও থাকে। কিন্তু আজই তিতলি বেরোয়নি পরির সাথে, বাড়িতে ছিল। শরীরটা একটু ম্যাচ ম্যাচ করছিল, তাই পরীকে বলল। পরি ওকে নিয়ে যেতে চাইলেও তিতলি গেল না, অগত্যা সে একাই গেল। ইয়ানের সাথে একবারও পরির দেখা হয়নি আজ। হয়তো অনাকাঙ্ক্ষিত বা ইচ্ছাকৃত কোনোভাবে সামনাসামনি হয়নি তারা। ইয়ান স্বাভাবিকভাবে হাঁটছে আগের মতো। রিয়াদ আর তিতলির মধ্যে কি কথা হচ্ছে তার অজানা আগ্রহ নেই। মাগরিবের আজানের পর তো কখনো পরি বাড়ি আসে না ছোট আব্বু। রিয়াদ ভাবছিল, কপালে ভাঁজ ফেলে। তিতলির কথায় ভাবনা থেকে বেরিয়ে আসলো। হয়তো কোথাও আছে, এমন তো হয় না। কখনো চিন্তা করার দরকার নেই, আমি দেখছি। তুমি তোমার চাকরিকে চিন্তা করতে মানা করো। আচ্ছা। তিতাস কোথায়? ভাইয়া তো বেরিয়ে গেল পরীকে খুঁজতে। আব্দুল চাচা আর রহিম চাচাকেও পাঠানো হয়েছে খোঁজার জন্য। ইয়ান এতক্ষণে তাকিয়েছে রিয়াদের দিকে। রিয়াদ সে সব খেয়াল করলো না। ফোন লাগালো তিতাসের নাম্বারে। মেয়ে তার ভালো মতোই চেনে, কখনো এই ভুল করবে না। অবশ্যই কোনো খেচুড়ে পাকিয়েছে, না হয় এখনো বাড়ি আসবে না কেন? কোথায় তুমি? তিতলি তোমার কাছে ফোন করেছিল, আমি করতে বলেছিলাম তো। হ্যাঁ করেছিল। তুমি এখন কোথায় আছো? উত্তর দিকে ছোট আব্বু রাইতার বলল ওই দিকে এসেছিল, তাই এদিকে আসলাম। চাচাদের মাঠের দিকে পাঠাইলাম, এখন তো খবর আসলো না। রিয়াদ ফোন সামনে এনে সময় দেখলো 7টা বেজে গেছে। আজান দিয়েছে 10-15 মিনিট আগে। কতক্ষণ আগে থেকে খুঁজছ, আমাকে আগে জানাবে না? তেমন সিরিয়াসলি নেয়নি ছোট আব্বু, ভাবছি হয়তো আসতে দেরি হয়েছে, তাই তো বুড়িমার বাড়ি আগে খোঁজ নিয়ে এলাম। রিয়াদ কিছু বলল না, ফোনটা রেখে দিল। কোথায় আছে কে জানে। এদিকে রীতা চিন্তায় অস্থির হয়ে পারছে না বাড়ি থেকে বেরিয়ে যেতে। এমনিতেই সে পরীকে নিয়ে খুব পজিটিভ, এই কিছুক্ষণেই তার চিন্তার শেষ নেই। এনি প্রবলেম? ইয়ান রিয়াদকে প্রশ্ন করলো। রিয়াদ একবার তাকালো। সে বুঝে উঠতে পারছে না চিন্তা করবে নাকি স্বাভাবিক থাকবে। থামথামে কণ্ঠে বলল,
পরি এখন কি বাড়িতে ফিরেনি? থামথামে কণ্ঠে বললেও ইয়ানের মনে হলো সে অসামান্য এক চিন্তা নিয়ে কথাটা বলেছে। ইয়ানের বুঝতে অসুবিধা হলো, কারণ সে কিছু জানে না। যাদের সাথে থাকে তাদের কাছে খোঁজ নিয়েছেন? তাদের সাথে ছিল, হঠাৎ তাদের থেকে কোথায় যেন গেছে আর আসেনি। এখন মাগরিব আজান দিয়ে দিল, বাড়িতে আসেনি। গ্রামে খুঁজছে কেউ? হ্যাঁ, তিতাস গেছে কয়জনকে নিয়ে। তুমি যাও, আমি আসছি। আমরা উত্তর দিকে খেলছিলাম, ওখানে বসেই করম চা খাচ্ছিলাম, আনন্দ করছিলাম, আশপাশ ঘুরলাম, প্রতিদিনের মতোই ছিল আমাদের কাজ। পরিও তেমনই ছিল। হঠাৎ ও এসে বলল আমাদের এখানেই থাকতে, ও একটু আসছে। জিজ্ঞাসা করতেই বলল এই তো এইটুকু যাব, বেশিক্ষণ না, থাক। আমরাও স্বাভাবিকভাবে নিয়ে সায় দিই, তেমন কিছু আর ভাবি না, নিজেদের মধ্যে ব্যস্ত হয়ে পড়ি। কিন্তু 10 মিনিটেরও বেশি হলেও পরি যখন আসলো না, তখন খেয়াল করলাম। আরও অনেকক্ষণ অপেক্ষা করলাম। ও কোন দিকের কথা বলেছে আমরা খেয়াল করেছিলাম না ভাইয়া। তারপর আশেপাশে অনেক ডাকাডাকি করি, পাই না খুঁজে। অতঃপর ভাবি যে হয়তো বাড়ি চলে গেছে, এছাড়া আর কি ভাববো। তাই সবাই বাড়ি চলে আসতে লাগলাম, কারণ তখন মাগরিবের আজান দেওয়ার আধ ঘন্টা মতো হয়তো সময় ছিল। বাড়ি এসে মুখ হাত ধুয়ে মাকে কাজে সাহায্য করে ভাবলাম একবার দৌড়ে দেখা করে আসি পরির সাথে। কেন না বলে চলে আসলো, কিন্তু এসে দেখি পরি বাড়িতেও আসেনি। ইয়ান আবারও বেরিয়ে আসলো বাড়ি থেকে। ইয়ানের এমন জিজ্ঞাসাবাদে রিতার বুক কাঁপলো, চোখেও হয়তো পানি জমলো। ইয়ান সময় হিসাব করতে লাগলো। রায়তাকে বলেছিল সময়ের ধারণা দিয়ে বলো, সেরকম ভাবেই বলেছে ও। তার মানে প্রায় 1 ঘন্টা, আর এখন আরও প্রায় 20 মিনিট, আর এখন আরও প্রায় 20 মিনিট, অনেকটা সময়। ইয়ান থামলো আবার। তিতলির নাম্বার তার কাছে নেই। বাড়িতে রেওয়াজ খানের কপালেও সূক্ষ্ম ভাঁজ। ইয়ান রেওয়াজ খানের কাছে ফোন দিল। তিতলির কাছে একটু ফোনটা দিন দাদু। রেওয়াজ খান কথা বাড়ালেন না, তিতলিকে ডেকে তার হাতে বাটন ফোনটা তুলে দিয়ে বললেন, আশফিক ফোন দিয়েছে, কথা বলবে। তিতলি কাপা কাপা হাতে ফোন কানে নিল। ইয়ান বুঝতে পারলো তিতলির কাছে ফোন। তখন সে বলে উঠল, তিতলি উত্তরপাড়ার পাশে পূর্বপাড়ায় কি আছে? তিতলি বুঝলো না ঠিক, তাই বলল, বুঝলাম না ভাইয়া, কি থাকবে? মানুষ থাকে সেখানে, বাড়িঘর নাকি মাঠ বিলাস বাড়ি, না বাগান? মেহগনি আর সেগুন গাছের বাগান ভাইয়া, টুকটাক বাড়িঘর আছে। আর পাশের পশ্চিম পাড়ায়? ইয়ানের চুয়াল শক্ত হলো। আনবিলিভেবল, তোমার বোন কোন সাহসে ওই রকম একটা জায়গায় যায়? এদিকে কি ঘোরার জায়গা অভাব পড়েছে? বাড়িতে কি হাঁটার জায়গা নেই? ওর পায়ে শিকল পরাতে হবে। বাই এনি চান্স যদি আমার হাতে পড়ে, আজ 2টো থাপ্পড় লাগিয়ে তারপর বাড়ি আনবো। কথাটা শেষ করে খট করে ফোন রেখে দিল ইয়ান। তিতলি ফোন হাতে দাঁড়িয়ে থাকে। কথাটা সত্যি, যতই গ্রামের চেনা জানা হোক, কিন্তু এমন একটা জায়গায় কেন গেছে? দুপাশে জনবসতি নেই, মাঠ আর মাঠ, একটু দূর থেকে। তিতলি রাগে চোখেও তাকালো রায়তার দিকে। ওদিকে কেন গিয়েছিলি? এদিকে ঘোরার জায়গা ছিল না? রায়তা মাথা নিচু করে নিল। তার মা বাবা এসে উপস্থিত হয়েছে, ছোট একটা ভাই আছে তার, বড় সে নিজে। সেকেন্ড মিনিট গড়াতে লাগলো। রিতার শ্বাস যেন আটকে আসলো। তার মেয়ের খবর কেন এখনো দিচ্ছে না? সে আবারও তিতাসের কাছে ফোন দিল। কেউ ধরছে না ফোনটা। প্রাণ অস্থির করছে তার। কেন এমন লাগছে? কেউ গাইছে কেন মন? সময় থেমে থাকার না, সেকেন্ড মিনিট পেরোলো, 30 মিনিট সময় গড়িয়ে গেল আরও, কিন্তু কেউ পরীর খোঁজ দিতে পারল না। রিতার অস্থিরতা বেড়ে শ্বাসকষ্ট শুরু হয়েছে। সে যেন আধো অজ্ঞান। আশেপাশে কথা ছড়িয়ে পড়েছে। কিছু মহিলার এসে ভিড় জমিয়েছে। নিতু রিতাকে সামলাচ্ছে। রিজাও আছে। রেওয়াজ খান পায়চারি করছেন, একবার বাহিরে আবার ভেতরে একের পর এক ফোন করে একে ওকে পাঠাচ্ছেন। না, আর থাকা যাচ্ছে না, কিন্তু বাড়ির যে অবস্থা, সে এভাবে রেখে যেতে পারেন না। রাশেদ বাড়িতে ছিলেন না। আসতে আসতে সন্ধ্যা পেরিয়েছে। শহর থেকে খবর পেয়ে সেও খুঁজতে বের হয়েছে। তিতলি মাথায় হাত দিয়ে মাথা নিচু করে সোফায় বসে আছে। চোখে পানি টলমল, কি করবে বুঝতে পারছে না। হাত পা কাঁপছে। খারাপ কিছু ভাবতেও মুখ কাঁপছে। পানিতে পড়ার মতো দুর্ঘটনা হবেই না, কারণ পরীর সাঁতারে পারদর্শী। ছোট থেকে এসব শেখানো হয়েছে। তাহলে কি বিপদ আর? ভাবতে পারে না কিচ্ছু।
মাথা শূন্য শূন্য লাগছে তার। রাশেদ আর কিছু লোক সাথে ইয়ান সবাই এসেছে পশ্চিম দিকে জোড়া দিঘির কাছে। এখানে আগে মাছ চাষ হতো। আশপাশটা পরিষ্কার ছিল। আশেপাশে নারকেল গাছ আর তাল গাছ সারিবদ্ধভাবে সুন্দর করে লাগানো ছিল। সাথে পুকুর ছিল আলাদা আর দিঘি ছিল আলাদা। কিন্তু হঠাৎ 2 বছর চাষ বন্ধ হয়েছে। প্রচুর বৃষ্টির ফলে একবার এদিকটা ভেসে গিয়েছিল। সেবার পুকুরগুলো আর দুটো দিঘি এক হয়ে যায়। তখন থেকে জোড়া দিঘি নামে পরিচিত খুব শীঘ্রই ঠিক করার তাগিদ দিচ্ছিল সবাই। এখন আশপাশটা জঙ্গলের মতো হয়ে গেছে। তবে এখন এখানে নৌকা চড়ে সবাই। হঠাৎ দেখলে মনে হবে নদী। ঘাট বানানো, সেখানে নৌকা বাড়া অনেকগুলো। হাতে টর্চ লাইট নিয়ে সবাই আশেপাশে ঘুরে ঘুরে ডাকতে লাগলো পরীকে। কেউ বলল পানিতে নেমে দেখবে নাকি। এটা শুনে রাশেদের বুক ধক করে উঠল। ইয়ান চোখ লাল করে তাকালো তাদের দিকে। চাচু, তাজ কি আর সুইমিং পারে না? রাশেদ কথা বলতে পারেন না, গলা কাঁপে। তারপরেও নিজেকে স্বাভাবিক করার চেষ্টা করে বলে, পারে, খুব ভালো মতো পারে, ছোট থেকেই পারে। দেখলে তো, সমস্যা নাই। আল্লাহ আমাদের পরীকে ভালোই রাখবে ভাইজান, সাবধানের জন্য দেখতে চাইলাম। একজন বলে উঠল তাদের মধ্য। রাশেদ চুপ করে সায় দিল মাথা নাড়িয়ে। কয়েকজন লুঙ্গি বেঁধে পানিতে ঝাঁপ দিল। সাথে রাশেদের বুক আবারও কেঁপে উঠল। মেয়েটা যেন ভালো থাকে এবং তাড়াতাড়ি পেয়ে যায় মেয়েটাকে। আল্লাহর কাছে চাইতে লাগলো। বাকি কিছু এদিক ওদিক যেতে লাগলে পরীর নাম ধরে ডাকতে ডাকতে। রাশেদের পাশে কিছু লোক দাঁড়িয়ে ছিল। তারা অনুমতি নিয়ে দিঘিতে নেমে গেল। সবাই চারিদিকে স্রোতের ব্যাগে যেতে যেতে খুঁজতে লাগলো গ্রামের মানুষ। পানিতে সাঁতার কাটায় দূরদর্শী তারা। ইয়ান একবার রাশেদের মুখের দিকে চাইল, অতঃপর চলে গেল সামনের দিকে। অনেকক্ষণ খোঁজাখুঁজি করে তারা উঠে আসলো। রাশেদ চোখ বন্ধ করে জোরে শ্বাস ছাড়লো। অতঃপর চোখ খুলে আশেপাশে তাকে বলল, চলো মাঠের দিকে দেখে আসি। ওদিকে তো ওরা কিছুজন গেল, আমরাও যাই। তাড়াতাড়ি পা চালাও, এখন সবাই সরিয়ে যাও। আর ইয়ান কোথায় গেল? সবাই আশেপাশে তাকালো। দিঘির অন্যদিকে ঝোপঝাড়ের মাঝে হালকা আলো দেখা গেল। একজন বলল, ওই তো দাদাবাবু, ওদিকে গেছে। রাশেদ তাকালো, ডাকলো ইয়ানকে। ইয়ান, এসো, সাপ পোকা থাকতে পারে, অন্যদিকে দেখি। জোর গলায় ডেকেছে রাশেদ। রাতের নিস্তব্ধতার মাঝে ইয়ান ভালো মতোই শুনতে পেল তার গলা। কথাটা যেন বেজে উঠল চারিদিকে। ইয়ান ফিরে তাকালো সামনের দিকে। পা বাড়াচ্ছিল সে। ঘুরে এগোনোর জন্য পা বাড়িয়ে থেমে গেল তার পা জোড়া। রিয়াদকে প্রচণ্ড বিধ্বস্ত লাগছে। সব সময় গুছিয়ে শান্তভাবে কথা বলা এবং গোছানো প্রকৃতির মানুষটা কিছু মুহূর্তে ভেঙে পড়েছে। তিতাসের ঘাড়ে হাত দিয়ে দাঁড়িয়ে পড়েছেন তিনি। কোথায় গেল তার মেয়ে? রিয়াদের সব দুর্বলতা তার মেয়ে। প্রতিটা মানুষের একটা দুর্বলতা থাকে, সে যত কঠিন মানুষই হোক না কেন। হয় মানুষের প্রতি, নয়তো কোনো কথার প্রতি দুর্বল মানুষ থাকবেই। রিয়াদের আগে কি ছিল জানে না, তবে এখন তার দুর্বলতা পরি। মেয়েটা তার জান। সারা গ্রাম প্রায় চষে ফেলেছেন, এখনও মেয়েকে পাচ্ছেন না। রিতার কথা ভাবতে গেলে তার তো আরও অস্থির লাগছে। মেয়েকে না পেয়ে এতক্ষণ হয়তো অজ্ঞান হয়ে গেছে। তিনি ফোন ধরতে পারছেন না। গ্রামের অর্ধেক মানুষ হয়তো খুঁজতে বের হয়ে গেছেন। পরীকে পাওয়া যাচ্ছে না এই কথা শুনে সবাই ছুটে ছুটে খুঁজছে এদিক ওদিক। আর মেয়েটা কোথায় গেল তিতাস? পাচ্ছি না কেন? তিতাস নিজেও ভেবে পাচ্ছে না কি বলবে কি করবে। শহরে ফুপি মেজো বাবাদের কাছেও খবর চলে গেছে, কোথায় খুঁজবে আর? আমার মেয়েটাকে ওই পাঠরিয়া নিয়ে যায়নি তো তিতাস? গলার নলি ছিঁড়ে ফেলবো ওর আমি। হিংস্রতা প্রকাশ পেল রিয়াদের কণ্ঠে। তিতাস চমকে তাকালো। দিদারকে ফোন লাগা। নিজের ফোনটা এগিয়ে দিয়ে বলল রিয়াদ। তিতাস না করলো না। ফোন হাতে কল লাগালো দিদারের নাম্বারে। লাউড স্পিকারে দিতেই রিয়াদ তাকে সব বুঝিয়ে রেখে দিল। অতঃপর আবার ফোন করলো কারুর কাছে। ইয়ান পা থামিয়ে পেছন ঘুরবে, তখন তার ফোন বেজে উঠল। স্ক্রিনে তাকিয়ে দেখলো রিয়াদের ফোন থেকে ফোন এসেছে। ইয়ান সঙ্গে সঙ্গে রিসিভ করলো ফোন। কে কি বলবে বুঝতে পারলো না। হয়তো দুপাশ থেকে জিজ্ঞেস করতে চাইলো একটা কথা, পরীকে পেয়েছো? কিন্তু কেউ জিজ্ঞেস করতে পারলো না। চুপ থাকলো দুপাশ থেকেই। ইয়ান ঝোপঝাড়ের থেকে সরে আসলো। আশিফ,
আমার মেয়েটাকে খুঁজছো তুমি, একটু ভালো করে খোঁজো। রিয়াদের কণ্ঠে কি ছিল বোঝা গেল না। ইয়ান চুপ করে থাকলেও কথা বলতে পারল না। ক্ষণকাল সময় গড়ালো। তিতাস বলল, মাঠের দিকেও লোক গেছে, রাখছি, চিন্তা করো না। কেউ আর কোনো কথা বলতে পারল না। কল বিচ্ছেদ করে দেওয়া হলো। রিয়াদ মনে মনে ভাবলো ওইভাবে থাকলে হবে না, আরো চষে খুঁজতে হবে। ভেবে আবারও কাউকে ফোন করতে করতে সামনে জোর কদমে হাঁটতে লাগলেন। ভেঙে পড়লে চলবে না, তার মেয়ে হয়তো আশেপাশেই আছে, ভালো করে খুঁজলেই হলো। তোর মধ্যেও কেউ পেছন থেকে উচ্চ স্বরে ডাকতে লাগলো। রিয়াদ দাঁড়ালেন, আর জোরে হাঁটা দেখে তিতাসও এগিয়ে আসছিল। সেও থেকে পেছনে দাঁড়ালো। আশিক আসছে পেছনে। অন্ধকারে তেমন বোঝা না গেলেও কণ্ঠস্বর পরিচিত। কাছে সে হাঁটুতে হাত রেখে হাঁপাতে লাগলো। নিয়মিত ভালোবাসার গল্প শুনতে এবং পড়তে আমাদের অন্ধবিশ্বাস চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। ধন্যবাদ সবাইকে।